এই সিনেমাটির নাম হচ্ছে স্নাইপার দ্য হোয়াইট রেভেন। সিনেমা প্রেমীদের জন্য এই সিনেমাটা একটা অ্যাবসলিউট সিনেমা। সাধারণত এই সিনেমার মধ্যে স্টোরি লাইন খানিকটা স্লো থিম ফলো করে চলে, কিন্তু সামনে যেতে যেতে যেই পরিমাণে ভিজুয়ালি সৌন্দর্য এই সিনেমার মধ্যে দেখানো হয়, যে একটা যুদ্ধের ময়দানও দেখতে কতটা ভালো হয়ে থাকে, এই সিনেমা সেটার জলজান্ত প্রমাণ। আর এই সিনেমাটাকে যদি আপনি ইন্টারনেটের শক্তি ব্যবহার করে দেখতে চান, তাহলে পরে আপনাকে বলে দিয়ে এই সিনেমাটা হিন্দি ডাবে নেই, সাধারণত আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাবটাইটেলের সাথে দেখতে হবে। কিন্তু হ্যাঁ, এই সিনেমার মধ্যে ডায়লগ খুব একটা বেশি নেই, এই কারণে ইংলিশ ডাব হওয়ার কারণে সেই অল্প একটু ইংলিশ রয়েছে সেগুলো সাবটাইটেল দেখে আপনি দেখে নিতে পারেন। আর এই সিনেমার গল্পটি একটা ইউক্রেনিয়ান গল্প, যেখানে আমরা একজন ইউক্রেনিয়ান ম্যাথমেটিক টিচারকে দেখতে পাই, যিনি সাধারণত তেনার কাজে অতিরিক্ত দক্ষ আর একজন ভালো শিক্ষক। তেনার নাম হচ্ছে মিকোলা। আর এই শিক্ষকের ক্লাসে আমরা এমন একজন স্টুডেন্টকে দেখতে পাই যে অতিরিক্ত পরিমাণে একজন বদমাস, একটা খারাপ স্টুডেন্ট, কিন্তু তার সত্ত্বেও এই শিক্ষক অতিরিক্ত ভালো ও শান্ত হওয়ার কারণে এই সমস্ত জিনিসগুলোকে অতি ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করে। কিন্তু আপনার এই স্টুডেন্টকে মনে রাখা উচিত, কেননা এই স্টুডেন্টটা আগে গিয়ে যে কাজগুলো করতে চলেছে অতি ভয়াবহ কিছু। তবে সে যাকে মিকোলা, তিনি তেনার স্কুলের ক্লাস শেষ করে তিনি বাড়ি ফিরে আসেন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাই যে মিকোলা সে তার ওয়াইফের সাথে কতটা একটা রিমোট ভিলেজে, আই মিন এটাকে ভিলেজও বলা যায় না, এটা এমনই একটা রিমোট প্লেস যেখানে আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িঘর নেই, এমনই একটা জায়গা যে এখানে কোনো কিছু যদি হয়ে যায় এনাদের, তাহলে পারে পাশে কেউ নেই। সাধারণত মিকোলা নামক এই শিক্ষক ও তেনার ওয়াইফ নাস্তিয়া, তেনারা দুজনে এখানে এমনভাবে জীবন কাটান যে না তো কোনো মডার্ন থিংস যেমন কি টিভি, মোবাইল ফোন, এই ধরনের কোনো কিছু টাচ নেই, কোনো ইন্টারনেটের টাচ নেই, পুরো বাইরের জামানা থেকে তেনারা কাট অফ হয়ে একটা জীবন কাটাচ্ছেন। আর সত্যি বলতে গেলে প্রথমে যখন এই সিনেমাটা শুরু হয়েছিল, তখন আমার মনে হচ্ছিল যে এটা হয়তো কোনো একটা ভুতুরে সিনেমা, যেখানে আমরা হরর টাইপের খুব একটা জিনিস দেখতে পাবো, কিন্তু না, অ্যাকচুয়ালি এমনটা না। তবে সে যাকে আজকাল সোশ্যাল মিডিয়ার জামানা, আর এই ধরনের জীবন যদি কোনো মানুষ কাটায়, তাহলে পারে তো আপনি জানেনই যে বাইরের মানুষগুলো তেনারা তো পুরো র্যাশনাল কিউরিয়াস মাইন্ড নিয়ে চলে আসবে যে আপনারা এই ধরনের জীবন কেন কাটাচ্ছেন, কেন আপনারা মডার্ন জামানা থেকে দূরে সরে গেছেন, এখানে কি রয়েছে যে মডার্ন যুগে নেই, এই সেই ইত্যাদি। তো এখানে কিছু জার্নালিস্ট আসে এদের ইন্টারভিউ নিতে, আর এদের এখানে এসে কিছু ভিডিও টিডিও বানায়, এনাদেরকে কোশ্চেন করে, যেমন কি আধ্যাত্মিক কোনো জিনিসগুলোকে নিয়ে, অতিরিক্ত সাধু সন্ন্যাসী টাইপের মতবাদগুলোকে নিয়ে, যে এভাবে একা থাকার মানেটা কি, নেচারের সাথে কানেক্ট হয়ে কেমন লাগছে, এই সেই ইত্যাদি। আপনারা জানেন এই ধরনের জিনিসগুলো। তো এই ধরনের জিনিসগুলো জার্নালিস্টরা এখান থেকে করে চলে যায়। তারপরে রাত মোটামুটি ভালোই কাটে। আর সকালবেলায় মিকোলা যেমনটি প্রতিদিন সকালে উঠেই স্টুডেন্টকে পড়ানোর জন্য স্কুল চলে যায়, তো আজও সেই একই কাজটাই করে। আর এখানে একটা অতি সুন্দর একটা ড্রোন শট দেখানো হয়, যেটা আমাকে ভালো লেগেছে। তবে সে যাকে মিকোলা স্কুল যাওয়ার পথে কিছু রাশিয়ান সোলজারদেরকে দেখতে পায়, আর মিকোলা ভাবে যে হ্যাঁ, হয়তো কোনো রাশিয়ান সোলজার এখানে থাকতেই পারে, কোনো কিছু হয়েছে হয়তো, খুব একটা এগুলোতে ধ্যান দেয় না। কিন্তু স্কুলে গিয়ে তিনি দেখতে পান তেনাদের দেশ ইউক্রেনের অবস্থা অতিরিক্ত খারাপ, অতিরিক্ত একটা সেন্সিটিভ ওয়ার মুভমেন্ট চলে এসেছে, যেখানে রাশিয়ান সোলজাররা একের পর এক ইউক্রেনের জায়গাগুলোকে দখল করে নিচ্ছে। এই সমস্ত কিছু জেনে আর বিলম্বও দেরি না করে মিকোলা বাড়িতে ফিরে আসে, তখন দেখতে পায় সে রাশিয়ান সোলজাররা তেনার ওয়াইফ মানে নাস্তিয়াকে অতিরিক্ত ধরে টর্চার করছে। আর মিকোলা কিছু আগে পরে চিন্তা না করেই রাশিয়ান সোলজারদের মধ্যে ঢুকে যায় রাশিয়ান সোলজারদেরকে থামানোর জন্য। আর রাশিয়ান সোলজাররা মিকোলাকে অতিরিক্ত ভয়াবহভাবে এখানে মারে। এই জিনিসগুলোকে দেখে নাস্তিয়াকে অতিরিক্ত খারাপ লাগে, অতিরিক্ত রাগ ধরে। এই কারণে যখন রাশিয়ান সোলজাররা এখান থেকে চলে যাচ্ছিল, তখন নাস্তিয়া একটা পাথর উঠিয়ে একটা রাশিয়ান সোলজারকে মারার চেষ্টা করছিল, আর সেই রাশিয়ান সোলজারটা নাস্তিয়াকে গুলি করে মেরে দেয়। আর তারপরে হওয়ারই বা কী ছিল, সেই নির্দয় রাশিয়ান সোলজাররা এখান থেকে চলে যায়। আর মিকোলা তার ওয়াইফকে হাতে নিয়ে কান্না করতে থাকে, এমনই একটা কান্না যেখানে সে চিৎকার করছে না, আর তার চোখ দিয়ে অতিরিক্ত পরিমাণে জলও ঝরছে না। এমন একটা আগুনের ছোটা তার চোখে দেখা যায় যে সে এই জিনিসগুলোর বদলা নেবে, এ প্রত্যেকটা রাশিয়ান সোলজারকে খুঁজে খুঁজে সে মারবে, এটা স্পষ্ট যেন তার চোখ বলে দিচ্ছিল। আর এখানে এইভাবেই তার ওয়াইফের মৃতদেহর সাথে সারা রাত সে কাটিয়ে দেয়। পরের দিন সকালে এখানে ইউক্রেনিয়ান সোলজাররা আসে, আর ইউক্রেনিয়ান সোলজাররা তার ওয়াইফের মৃতদেহকে এখানে দাফন করে দেয়, আর তাকে নিয়ে যায় তাদের সাথে। আর যখন এই ইউক্রেনিয়ান সোলজাররা মিকোলাকে তাদের সাথে নিয়ে যায়, তখন এই সোলজারের যিনি কমান্ডার ছিলেন, তিনি খানিকটা রাগান্বিত হন সমস্ত সোলজারের উপরে, কেননা মিকোলা একজন রাশিয়ান স্পাইও তো হতে পারে। আর যদি মিকোলা একজন সত্যির রাশিয়ান স্পাই হয়ে থাকে, তাহলে পারে এটা কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু মিকোলা এখানে কমান্ডারের সামনে তার পরিচয় দেয়, আর বলে এখন তার মনের মধ্যে আসলে চলছে কি, কোন আগুনের মধ্যে দিয়ে সে যাচ্ছে। সে এখন একজন সোলজার হতে চায়, আর সে রাশিয়ান সোলজারদেরকে মেরে এটার বদলা নিতে চায়।
আর মিকোলার মুখ থেকে এই কথাগুলো শুনে কমান্ডার একটু হলেও বিশ্বাস করে মিকোলার উপরে। আর মিকোলাকে ইউক্রেনিয়ান সোলজারদের মধ্যে নিয়ে নেওয়া হয়, কিন্তু মিকোলা এখানে সম্পূর্ণ পরিমাণে একজন নতুন মানুষ। তার মোটেও ধারণা নেই কি করে সমস্ত কিছু করতে হয়। সে গান রিসেম্বল করতে পর্যন্ত জানে না। সে এক জায়গা থেকে দাঁড়িয়ে আরেকটা জায়গায় কি করে নিশানা লাগাতে হয় সেটা কি করে সে জানবে। এই কারণে মিকোলা সর্বদাই যতগুলো ট্রেনিং হয়, যতগুলো কাজ হয় এই সোলজারদের মাঝে, সে সর্বদাই সর্বশেষ হয়ে থাকে। আর এমনভাবে তো একদিন কমান্ডার বলেই দেয় যে এখানে যতগুলো সোলজার রয়েছে তারা আগে থেকে ট্রেন্ড হয়ে রয়েছে, আর এমনভাবে একজন নতুন মানুষকে সেই প্রথম থেকে ট্রেন করা আর কোনো সময় নেই। কেননা ইউক্রেন রাশিয়ার মধ্যে অলরেডি ওয়ার শুরু হয়ে গিয়েছে, আর একজন নতুন মানুষকে যদি প্রথম থেকে শেখাতে হয় তাহলে পরে সেটার জন্য ইউক্রেনিয়ান সোলজারদের পাশে কোনো টাইম নেই। আর তার কদিন পরেই কমান্ডার এসে বলে যে তাদের নাকি স্নাইপারের প্রয়োজন রয়েছে, যারা সাধারণত দূর থেকে নিশানা লাগাতে পারবে। আর এখানে কমান্ডার সবাইকে বলে যে যারা যারা স্নাইপার হতে চায় তারা যেন উঠে দাঁড়ায়, আর তাদের মাঝে একজন দাঁড়ায় যে হচ্ছে মিকোলা। আর এটা দেখে সবাই হাসে যে AK-47 গানকে ঠিকভাবে রিসেম্বল করতে পারে না সে নাকি হতে চায় স্নাইপার। আর মিকোলার এই কাণ্ড দেখে কমান্ডার মিকোলাকে আদেশ দেয় যে 20 সেকেন্ডের মধ্যে যদি মিকোলা AK-47 গানকে রিসেম্বল করে দিতে পারে তাহলে পারে তাকে স্নাইপারের জন্য জায়গা দেওয়া হবে। আর মিকোলাও এখানে AK-47 গানকে রিসেম্বল করার জন্য রেডি হয়ে যায়, চোখে একটা কাপড় বেঁধে। আর সবারই সামনে অবিশ্বাস্যভাবে মিকোলা চোখে কাপড় বেঁধে মাত্র 18 সেকেন্ডের মধ্যে AK-47 গানকে পুরো রিসেম্বল করে দেয়। আর সবাই অতিরিক্ত অবাক হয়ে যায়। আর এরপরে সময় আসে সমস্ত সোলজারদের মাঝে যারা যারা স্নাইপার হতে চায় তাদেরকে ট্রেন করানো হোক। আর ট্রেনিং করানোর সময় সমস্ত সোলজারদেরকে ভালো করে বোঝানো হয় যে একজন ভালো স্নাইপার হয়ে ওঠার জন্য আপনার ইন্টেলিজেন্ট হওয়া অতিরিক্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। কেননা সেই দূরে থাকা এনিমিকে মেজারমেন্ট করার জন্য আপনার কাছে কোনো কাঁটা নেই, আপনাকে আন্দাজা করতে হবে যে সেই এনিমি কতটা দূরে রয়েছে, উইন্ড কেমন রয়েছে, এবং ফায়ার করলে পারে সেই এনিমিকে গিয়ে হিট করার জন্য কত % চান্স রয়েছে। আর এই সমস্ত ধরনের ক্যালকুলেশন একজন স্নাইপারের মস্তিষ্কে সর্বদাই চলা দরকার। আর এরপরেও একজন স্নাইপার হওয়ার জন্য আপনাকে দক্ষ হতে হবে লুকানোর জন্য। কেননা আপনি যদি ঠিকভাবে লুকোতে না পারেন তাহলে পারে সামনের জন স্নাইপার আপনাকে হেডশট দিয়ে ওখানেই আপনাকে ওপরে পাঠিয়ে দেবে। আর যুদ্ধের শেষ পর্যন্ত এমনভাবে লুকানো শিখতে হবে যে আপনার পাশের জন, আপনার বন্ধুকেও যদি হেডশট লেগে যায় তার সত্ত্বেও আপনি নড়তে চড়তে পারবেন না। আপনার বডিতেও যদি এসে গুলি লেগে যায় তবুও যেন আপনার কোনো রিয়াকশন না থাকে যতক্ষণ না আপনার হেডে এসে গুলি লাগছে আর আপনি মরে না যাচ্ছেন। কেননা এমনভাবে আপনি একটিবারের জন্য চিন্তা করুন যে আপনি একজন স্নাইপার আর সামনের জন্য একজন স্নাইপার, আপনি তাকে গুলি করার জন্য রেডি হয়ে আছেন, কিন্তু সে সামনের জন স্নাইপার আগেই আপনাকে গুলি করে দেয়, কিন্তু আপনার বডিতে সে শট এসে লাগে। আর সেই কারণে হয়তো আপনি তেমনভাবে রিয়াক্ট যদি না করেন তাহলে পরে সে সামনের জন স্নাইপার কনফিউজ হয়ে যাবে যে সত্যি আপনাকে গুলি লেগেছে কি লাগেনি। আর তখনই আপনি মৌকা পেয়ে যাবেন সেই সামনের জন স্নাইপারকে হেডশট দেওয়ার জন্য। আর এই মুভিটার সমস্ত ট্রেনিং চলার মধ্যে ইউটিউবে একটা শর্ট ভিডিও অতিরিক্ত পরিমাণে ভাইরাল হয়েছে, যেটাতে 55 মিলিয়ন সামথিং ভিউজ এসেছে। আপনাকে আমি স্ক্রিনশট দেখিয়ে দেবো, হয়তো ভিউজ এখন একটু কম বেশি হয়েছে, সেটা আপনি দেখে নিতে পারেন। যাকে এই ধরনের কথাগুলো আমরা ফিরে আসি মুভির স্টোরিতে, যেখানে আমরা জানতে পারি যে ইউক্রেনিয়ান সোলজারদের কাছে অতি অ্যাডভান্স লেভেলের কোনো গান নেই। মানে এই স্নাইপারগুলো অতিরিক্ত দূরের কোনো জিনিসকে শট নেওয়ার জন্য এই গানগুলো ক্যাপেবলই নয়, কিন্তু এরই বিপরীতে রাশিয়ান সোলজারদের কাছে এত ভালো ভালো অ্যাডভান্স স্নাইপার রয়েছে, সেগুলো অতিরিক্ত ভালো। তো আশা করি আপনি ব্যাপারটা বুঝতেই পারছেন যে অলরেডি ইউক্রেনিয়ান সোলজারদের কাছে এটা একটা অতি বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ। সে যাকে এইভাবে মিকোলার সমস্ত ট্রেনিংগুলো শেষ হয়ে যায় আর ফিরে আসে রিয়েল টাইম ব্যাটেলফিল্ড, যেখানে রিয়েল লাইফ ওয়ার জোনের মধ্যে এসে আপনাকে এনিমিকে মারতে হবে, রাশিয়ান সেই সোলজারদেরকে মারতে হবে। আর এই কারণেই এখান থেকে আমরা মিকোলাকে রেভেন নামে জানবো, কেননা দ্য হোয়াইট রেভেন সমস্ত রাশিয়ান সোলজারকে অতিরিক্ত ভয়াবহভাবে হত্যা করতে চলেছে আর বদলা নিতে চলেছে তার ওয়াইফের হত্যাকাণ্ডের। প্রথম মিশনে গিয়ে রেভেন অতিরিক্ত ভালোভাবে কাজ করতে পারে, যেখানে কিছু রাশিয়ান সোলজাররা কিছু ইউক্রেনিয়ান সাধারণ মানুষকে হস্টেজ বানিয়ে রেখেছিল। আর দূর থেকে প্রত্যেকটা রাশিয়ান সোলজারের মাথায় ইউক্রেনিয়ান সোলজাররা আগে থেকে টার্গেট নিয়েছিল। আর কমান্ডার একবার অর্ডার দেয় আর এক তিলিকের মধ্যেই সমস্ত রাশিয়ান সোলজার মাটিতে লুটিয়ে পড়ে।
আর প্রথম মিশনে রেভেন এমন একটা সফলতা দেখে রেভেন তো অতিরিক্ত হ্যাপি হয়, অতিরিক্ত আনন্দে থাকে। কিন্তু যেই মাত্র সবাই আবারও ক্যাম্পে ফিরে আসে, ক্যাম্পে এসে দেখে সেই দৃশ্যগুলো মোটেও আনন্দদায়ক ছিল না, কেননা সেইখানে আরও কিছু টিম অন্যান্য জায়গাতে অন্যান্য মিশনের জন্য গিয়েছিল, আর সেখানে দৃশ্যগুলো তেমন আনন্দদায়ক মোটেও ছিল না। রেভেন অনেকটা দুঃখিত হয়, অনেকটা স্যাড হয় এই জিনিসগুলো দেখে। তারপরে আরও একবার চলে আসে আরও একটা মিশন, আরও একটা নতুন জায়গা, আরও একটা নতুন অর্জন। সাধারণত এটা একটা জঙ্গলের দৃশ্য হয়ে থাকে, আর এই দৃশ্যটা সত্যি বলতে গেলে সুন্দর ছিল। সেই বনের দৃশ্যগুলো, সেই বাদলের উপরে যে শটগুলো নেওয়া হয়েছে সেগুলো সত্যি ভিজুয়ালি সে স্যাটিসফাই ফিল তো অবশ্যই দেয়। কিন্তু অতি দুঃখিতভাবে এই কথাটা বলতে হচ্ছে, এই সুন্দর জঙ্গলের দৃশ্যগুলোর মধ্যে হতে চলেছে অতি ভয়াবহভাবে মানসিক ও মানবিক কিছু টর্চার টাইপের। এদের মধ্যে এমন একজন রাশিয়ান সোলজার থাকবে যে রাশিয়ান সোলজার আসলে রেভেনের একজন স্টুডেন্ট। মানে আপনার মনে আছে রেভেন যখন একজন স্কুল টিচার ছিল আর তার ক্লাসে অতিরিক্ত একটা খারাপ ছেলে ছিল যে সর্বদাই বদমাইশি করতো, সেই ছেলেটাই এখানে থাকবে। কিন্তু এরই মধ্যে আরও একজন রাশিয়ান সোলজার থাকবে যে রেভেনের ওয়াইফকে হত্যা করেছে। আর এই জিনিসটা দেখার পরে রেভেন তো পুরোপুরি হেডে শট নিয়ে নেয়, আর রেভেন কমান্ডারকে বলতে থাকে যে একবার আদেশ দিন, আমি তাকে মেরে দেবো। সে সম্পূর্ণ পরিমাণে আমার শটে রয়েছে, সে সম্পূর্ণ পরিমাণে 100% মারা যাবে। কিন্তু কমান্ডার বলে যে আরও একটু সময় নাও, আরও একটু সময় নাও, আর ভালো করে জিনিসগুলোকে অ্যানালাইজ করার পরে শট নাও, কেননা একটা ভুল বহুত ক্ষতি করে দিতে পারে। রেভেনের মনের মধ্যে চলা সেই দাউ দাউ করে আগুন আর তাকে আর সহ্য করতে দিচ্ছিল না। রেভেন শট নিয়ে নেয়, আর সেই লোকটা তো সেখানেই মারা যায়, কিন্তু এরই সাথে মারা যায় কমান্ডার, কেননা কমান্ডার নজরে চলে এসেছিল রেভেন ফায়ার করে দিয়েছে তার কারণে। আর রেভেনের এই বদলা নেওয়ার চক্করে তার কমান্ডার মারা যায়। এই জিনিসটা খানিকটা হলেও রেভেনকে ট্রমাটাইজ তো অবশ্যই করে দেয়। রেভেন অবশ্যই কমান্ডারের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করে, আর সে এটার জন্য সে নিজেকে গিল্ট ফিলও করে। কিন্তু সে যাকে রেভেন এখানে জানতে পারে সেরির ব্যাপারে। সেরি এমন একজন রাশিয়ান স্নাইপার যে রাশিয়ার মধ্যে সবচেয়ে টপ। সে দূর দূরান্ত থেকেও এনিমিকে হেডশট মেরে দিতে পারে, আর সে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে অতিরিক্ত পরিমাণে ফেমাসও হয়ে থাকে। আর তার এই যুদ্ধের মধ্যে অতি ভয়াবহ ধরনের হেডশটগুলো সে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে দেয়। আর এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে রেভেনরা জেনে যায় অ্যাকচুয়ালি সেরি এখন কোন অবস্থায় রয়েছে কোন জায়গাতে। এখানে রেভেন ও তার পুরো টিম একটা অতিরিক্ত ভালো ধরনের প্ল্যান তৈরি করে নেয়, যেখানে তারা প্ল্যান করে যে এরা দু দলে ভাগ হয়ে যাবে আর দু দলে সেরির উপরে হামলা করবে। যেখানে সামনে থেকে একদল থাকবে যারা সাধারণত সামনে থেকে গুলি করবে আর সেরিকে ডিস্ট্র্যাক্ট করবে, আর এদিকে তলতল রেভেন যাবে আর রেভেন সেরিকে হত্যা করে দেবে। তো প্ল্যান মোতাবিক এই কাজটাই হয়। সেরি পুরো রাত ধরে একটু একটু করে সেই সেরির বেসমেন্টের দিকে এগোতে থাকে, কেননা বুঝতেই পারছেন যে সেরি দূর দূরান্ত থেকে হেডশট মেরে দেয় আর রেভেন পুরোপুরিভাবে মায়ের ভোগে চলে যাবে। এই কারণে রেভেন অতিরিক্ত কম করে সারা রাত ধরে পিঁপড়ের গতিবেগে একটু করে এগিয়েছে। রেভেন কোনো রকমে লুকিয়ে চুরিয়ে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে সাধারণত সে বিল্ডিংটা অতিরিক্ত কাছে ছিল, আর সাধারণত এই একই জায়গাতে অতিরিক্ত কাছাকাছিভাবে দুটো রাশিয়ান সোলজার লুকিয়েছিল। আর এই কারণে রেভেন যখন একজন স্নাইপারকে হেডশট মেরে দেয়, আর একজন স্নাইপার রেভেনকে বডি শট মেরে দেয়। আর যেমনটি আপনি জানেন এটাই তো রেভেনের জন্য একটা সুযোগ। রেভেনের বডিতে শট লাগার পরেও রেভেন কোনো ধরনের রিয়াক্ট করে না, কোনো ধরনের চিৎকার চেঁচামেচি কিংবা হুট করে উঠে যায় না। তার কারণে রেভেন আরও একটা সুযোগ পেয়ে যায় সামনের জন স্নাইপারকে গুলি করার, আর রেভেন এই কাজটাই করে, সামনের জন এনিমিকে হেডশট মেরে দেয়। রেভেন এবার বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যায় যেখানে রয়েছে সেরি, আর এক করে প্রত্যেকটা এনিমিকে মেরে দেয়। আর ধীরে ধীরে একটা সময় পৌঁছে যায় সেরির কাছে, আর উপর থেকে লুকিয়ে নিচে নামে আর সেরিকে চাকু দিয়ে মেরে দেয়। আর এরপরে রেভেন সেরির সে জায়গাটা নিয়ে নেয় আর অপেক্ষা করতে থাকে M8-2B স্নাইপার নিয়ে ইউক্রেনিয়ান সোলজারদের ব্যাকআপের জন্য। এরপরে আমরা সিনেমা শেষে দেখতে পাই রেভেন তার সেই পুরানো জায়গাতে গিয়েছে যেখানে তার বাড়ি ছিল, যেখানে তার ওয়াইফ নেস্তিয়াকে সাধারণত কবর দেওয়া হয়েছে। সে তার ওয়াইফের কবরের সামনে গিয়ে বলে সে বদলা নিয়েছে যারা তার ওয়াইফকে অতি ভয়াবহভাবে হত্যা করেছিল। কিন্তু এবার সময় এসেছে তার দেশের জন্য লড়াই করার জন্য, তার দেশকে কিছু দেওয়ার জন্য, তার দেশের জন্য সার্ভ করার জন্য। আর এখানে রেভেন তার ওয়াইফের কবরের সাথে কথা বলে বেরিয়ে পড়ে নিজের দেশের জন্য লড়াই করার জন্য। আর এখানে মুভির স্টোরি শেষ হয়ে যায়। আর আমাকে এই মুভিটা মোটামুটি ভালোই লেগেছে, আপনিও চাইলে দেখতে পারেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।